তো মাত্র যে জিনিসটা দেখলাম সেটাই আবার এখানে লিখেছি, যে ক্ষেত্রে পি আর কিউ মান আমরা এখানে বের করেছি। এখন আমরা দেখব যে যদি ভেক্টরটাকে আমরা লম্ব দুই উপাংশে ভাগ করি, অর্থাৎ এদিকে একটা নিব এবং আরেকটা উপাংশ এমনভাবে নিব যাতে পরস্পরের উপর লম্ব হয়। আরেকটা জিনিস খেয়াল করো, লম্বভাবে যদি আঁকতে যাই সেটা কি একভাবে আঁকা সম্ভব নাকি অনেকভাবে আঁকা সম্ভব? সেটা কিন্তু অনেকভাবে আঁকা সম্ভব, কারণ দেখো আমি এদিকে নিয়ে তারপর এখান থেকে লম্ব আঁকলাম, তাহলে এটাও কিন্তু লম্ব উপাংশ হলো, বা এদিকে নিয়ে তারপর লম্ব আঁকলাম, এটাও কিন্তু লম্ব উপাংশ। সো লম্ব উপাংশও অনেকভাবে আঁকা যায়। তো আমরা তার মধ্যে যে কোনো একটা আঁকলাম, যে এইটা আমাদের ভেক্টর আর, এটা পি, এটা কিউ, এটা পি, এটা কিউ, এই দুটাকে বলা যায় আর এর উপাংশ। এখন কিউ আমরা আবার এখানে না এঁকে আবার এখানেও আঁকতে পারি, সামান্তরিক সূত্র দিয়েও এটা দেখানো যায়। ওটা কিউ হলে এটাও কিউ। তো যেহেতু আমরা যে কোনো দুই দিকে উপাংশ শিখে ফেলছি, কাজে এই ধারণাটা এখানে ব্যবহার করে আমরা এখান থেকেও পি কিউ এর মান বের করতে পারবো। এখানে লম্বাভাবে আঁকার একটা সুবিধা আছে। সুবিধাটা হলো আগের বার আমাদের আলফা বিটা দুটোই বলে দিতে হতো, বাট এইবার আলফা বিটার যে কোনো একটা বলে দিলেই হবে। যদি আমি আলফা বলি তাহলে আরেকটা অবভিয়াসলি হচ্ছে 90 ডিগ্রি মাইনাস আলফা, কারণ এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তার মানে আমাদের একটা অজানা রাশি বা একটা চলক কমে গেল। এবং এখন যদি এই ফর্মুলাটাই ওখানে ইউজ করি আমরা, সেটাও অবশ্যই প্রযোজ্য, কারণ এটাকে মনে করব আলফা, এটাকে মনে করব বিটা। তাহলে সেই হিসাবে দেখো পি ইকুয়াল টু আসবে, একটা একটা করে মিলাও, আর সাইন বিটা যেটা আছে বিটার জায়গায় বসাতে হবে এখানে 90 ডিগ্রি মাইনাস আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা, মানে এইটার এটার যোগফল। এখন এটার যোগফল মানে হচ্ছে আসলে 90 ডিগ্রি। সো এখানে আসতেছে আমাদেরকে এখানে পি ইকুয়াল টু আর সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা মানে হচ্ছে আর কজ আলফা, আর নিচে হচ্ছে সাইন 90 ডিগ্রি, এবং সাইন 90 ডিগ্রি মান 1, সেটা তো তোমরা জানো। এরপর হচ্ছে কিউ, কিউ ইকুয়াল টু দেখো আসছে আর সাইন, এখানে আছে আলফা, এখানে আলফা মানে যেখানেরও আলফা, আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা মানে হচ্ছে 90 ডিগ্রি, এবং আগের মতোই সাইন 90 ডিগ্রি যেহেতু 1, কাজে কিউ ইকুয়াল টু আর সাইন আলফা। সো দেখো যে যদি আমরা লম্ব উপাংশ নিয়ে কাজ করি তাহলে দুইটা সুবিধা, একটা হচ্ছে ফর্মুলা আগের মতো এরকম গ্যাঞ্জাম নাই, ফর্মুলা অনেক ইজি হয়ে গেছে, এবং দ্বিতীয়ত আগে চলক লাগতো আলফা বিটা দুইটাই, এখন লাগতেছে শুধু একটা আলফা বিটা, সরি শুধু আলফা। এখন লম্ব উপাংশ ভাগ করার ক্ষেত্রে খেয়াল রাখো যে পি এর মান আসছে আর কজ আলফা, কিউ এর মান আর সাইন আলফা। যে মানটার সাথে কজ আসে ওইটা আমরা বলি হচ্ছে অনুভূমিক উপাংশ, আর যে মানটার সাথে সাইন আসে এটাকে আমরা বলি হচ্ছে উলম্ব উপাংশ। এখন অনেকের যেটা ধারণা সৃষ্টি হয় যে পি আছে এইভাবে, এই বরাবর থাকলে এটা অনুভূমিক, এই বরাবর থাকলে উলম্ব, এটা কিন্তু না। তুমি আলফা এটার সাথে ধরছো, আলফাটা ধরছো তুমি পি এর সাথে, আলফা যার সাথে ধরা হয় তার জন্য আসে হচ্ছে কজ, আর অন্যটার জন্য আসে সাইন। কাজে আলফা যদি আমরা এটাকে না ধরে এটাকে ধরতাম তাহলে আসতো কিউ ইকুয়াল টু আর কজ আলফা, কারণ আলফাটা কিউ এর সাথে ধরা, আর তখন পি ইকুয়াল টু আসতো আর সাইন আলফা। এবং এই ক্ষেত্রে আমরা কিউকেই বলতাম অনুভূমিক উপাংশ কারণ কজ আছে, আর পিকেই বলতাম উলম্ব উপাংশ। তাহলে কজ থাকলে অনুভূমিক, সাইন থাকলে উলম্ব। এবং এই যে জিনিসটা এত কষ্ট করে এই ফর্মুলা ইউজ করে বের করলাম, আসলে এটা এত কষ্ট করে না বের করে একদম ইজিলি বের করে ফেলা যায় ত্রিকোণমিতির জ্ঞান দিয়ে। কিভাবে? এই ত্রিভুজটা এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে তার, এটা যদি আলফা হয়ে থাকে তাহলে এটাকে যদি আলফা হয়ে থাকে তাহলে এটা হচ্ছে ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। তাহলে আমরা যদি লিখি কজ আলফা, আমরা জানি কজ আলফা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, মানে পি বাই আর। তাহলে দেখো কত সিম্পলি এটা হয়ে গেল যে পি ইকুয়াল টু আর কজ আলফা, আগেরটা। এবং আবার দেখো যদি আমরা এখান থেকে সাইন আলফা লিখতে যাই, সাইন আলফা, তাহলে সেটা হবে লম্ব বাই অতিভুজ মানে কিউ বাই আর, এবং দেখো আমাদের কাজ শেষ, সেটা হচ্ছে কিউ ইকুয়াল টু আর সাইন আলফা। অর্থাৎ এটার হিসেব করাটাও অনেক সোজা। এই জন্য আমরা নেক্সট টাইম থেকে এটা প্রায় ব্যবহার করব না বললেই চলে, নেক্সট টাইম থেকে আমরা এটাই সবসময় ব্যবহার করব, লম্ব উপাংশ। আর এই যে কজ আলফা সাইন আলফা, এটা নিয়ে স্টুডেন্টরা প্রায়ই গ্যাঞ্জাম পাকায়, কজের জায়গায় সাইন লেখে, সাইনের জায়গায় কজ লেখে। সেই জন্য আমি এইটাও না, এর চেয়ে আরও জেনারেলাইজড এবং আরও সোজা আরেকটা নিয়ম দেখাচ্ছি তোমাদেরকে। নিয়ম না ঠিক, জাস্ট এইটারই একটা অনুসিদ্ধান্ত দেখাচ্ছি। সেটা হলো যে কোনো একটা ভেক্টর যদি দেওয়া থাকে এবং যে কোনো আরেকটা দিকে যদি তার একটা উপাংশ বের করতে বলে, তাহলে আমরা সেটা এইভাবে বের করব যে যে কোনো দিকে উপাংশ, ধরো এই দিকটাতে পি, সেটা ইকুয়াল টু হবে, নিয়মটা হচ্ছে তুমি প্রথমে লিখবা মূল ভেক্টর, তারপর লিখবে কজ, নো সাইন, সব সাইন ভুলে যাও, শুধু কজ। তাহলে পি ইকুয়াল টু
মূল ভেক্টর আর, তারপর লেখো কজ, এবং তারপর লেখো মূল ভেক্টর এবং এইটার মধ্যবর্তী কোণ, দ্যাট ইজ আলফা। দেখো একটু আগে যা পেয়েছিলাম সেটাই। এখন দেখো কিউ, কিউ ইকুয়াল টু একটু আগে দেখেছিলাম সাইন আসে, বাট আমরা সাইন ইউজ করব না। আবারও দেখো কিউ ইকুয়াল টু হবে এই নিয়ম যেটা, মূল ভেক্টর তারপর হচ্ছে কজ, কোনো সাইন নাই, তারপর হচ্ছে মূল ভেক্টর আর এইটার যেটা বের করতেছো সেটার মধ্যবর্তী কোণ, এবং এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এখানকার অনুসারে 90 ডিগ্রি মাইনাস আলফা, এবং আলটিমেটলি এখান থেকে কিন্তু সাইন আলফাই আসবে। তো তোমার মনে হতে পারে যে সাইন আলফায় যদি আসে এর একবার যদি লিখতে পারি সমস্যা কি? আমি বলি যেটা সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে তুমি দেখতে পাবা যে বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হবে, এবং একটা কজ আলফা হলেই যে আর একটা সাইন আলফা হয়, কিছু কিছু ক্ষেত্রে দেখবা যে এটা ঠিক হচ্ছে না, একটু উল্টাপাল্টা হয়ে যাবে। দ্বিমাত্রিক গতি পড়ার সময় আমরা দেখবো। কাজে আমি এখন থেকে বলবো তোমাদেরকে এই নিয়মটা ফলো করতে, যে মূল ভেক্টর তারপর কজ তারপর মধ্যবর্তী কোণ, এবং এটা যদি ব্যবহার করো তাহলে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে এটা তুমি খুব ইজিলি ব্যবহার করতে পারবে। যেমন তোমাকে বললো যে এইটা যে কোনো একটা ভেক্টর ধরো আর, তুমি এই বরাবর উপাংশ বের করো, তাহলে এখন আর তোমার অন্য কিছু চিন্তা করার দরকার নাই। এই বরাবর যে উপাংশটা আছে এটার নাম দিয়ে দিলাম ধরো আমরা এস, তাহলে এস ইকুয়াল টু হবে মূল ভেক্টর আর, তারপর কজ, তারপর হচ্ছে এই দুইটার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, মানে কত আসলো 0, মানে এই ভেক্টরে এই বরাবর কোনো উপাংশ নাই। এরপর ধরো তোমার এই ভেক্টরটারই বিপরীত দিকে উপাংশ বের করতে বললো, আমরা সেটার নাম দিলাম ধরো কিউ, তাহলে কিউ ইকুয়াল টু হবে মূল ভেক্টর আর, তারপর কজ, তারপর হচ্ছে মধ্যবর্তী কোণ মানে 180 ডিগ্রি, মানে এটা আসবে হচ্ছে কজ 180 ডিগ্রি মান কত -1, তো এটা আসবে হচ্ছে -r। এবং খেয়াল করো ওই যে আমরা প্রথমে দেখেছিলাম যে একটা ভেক্টর যদি এ হয় তার বিপরীত ভেক্টরকে বলা হয় -a, সেটা কিন্তু এখান থেকে ব্যাখ্যা দেওয়া যায়। কারণ দেখো এই ভেক্টরটা ছিল আর, এবং হিসেব করতে গিয়ে দেখলাম যে কিউ ইকুয়াল টু আসছে -r, অর্থাৎ -rটা হচ্ছে আর এর বিপরীত ভেক্টর। এরপর যদি আবার তোমাকে বলে যে ঠিক আছে আর ভেক্টর আছে, এখন আর ভেক্টরের দিকেই উপাংশ বের করো, আমরা সেটার নাম দিয়ে দিলাম সেই উপাংশের ধরো যে এল, তাহলে আমরা লিখব এল ইকুয়াল টু মূল ভেক্টর আর, তারপর কজ, তারপর হচ্ছে মধ্যবর্তী কোণ। তো এই ভেক্টর এবং এই একই দিকে আরেকটা ভেক্টর এল যার মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি, কারণ দুটো একই সাথে আছে। সো কজ 0 ডিগ্রির মান হচ্ছে 1, মানে এটা আবার আরই পাওয়া গেল। অর্থাৎ বেশ কিছু ব্যাপার কিন্তু লক্ষণীয় যেগুলো আমরা পরে ইউজ করব, যে কোনো ভেক্টর যদি থাকে এবং তার দিকেই যদি উপাংশ বের করতে হয় তাহলে ওই মূল ভেক্টরের মানটাই পাওয়া যায়, যদি বিপরীত দিকে উপাংশ বের করতে বলে তাহলে মাইনাস মানটা পাওয়া যায়, আর যদি লম্ব দিকে উপাংশ বের করতে বলে তাহলে 0 পাওয়া যায়। এগুলোর ফিজিক্যাল সিগনিফিকেন্স একটু চিন্তা করবা, নেক্সট আমরা যখন অঙ্কগুলো করতে থাকবো এবং আদার্স থিওরিগুলো পড়বো তখন এগুলোর ফিজিক্যাল মিনিং ক্লিয়ার হবে, বাট তার আগে তোমরা এগুলো চিন্তা করতে থাকো। মাত্র যে নিয়মটা আমরা দেখলাম ওটা আবার এখন আমরা ইউজ করে দেখব যে কিভাবে উপাংশ বিভিন্ন দিকে বের করা যায়। ধরো যে এটা একটা ভেক্টর আর, তো আমরা এই ভেক্টরটার বিভিন্ন দিকে উপাংশ বের করতে চাই। তো প্রথমে আমি বের করতে বললাম ধরো এই দিকে উপাংশ, তো এইদিকে যে উপাংশটা পাওয়া যাবে নাম দিলাম সেটার পি। কাজেই এখন পি ইকুয়াল টু কী হবে, তো একটু যে নিয়ম শিখেছি সেই নিয়ম অনুসারে করো, হবে যেটা মূল ভেক্টর আর, তারপর লিখবো কজ, কোনো সাইন নাই সব সাইন ভুলে যাও, এরপর হচ্ছে মধ্যবর্তী কোণ, এখানে মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। এখন এখানে গিয়ে আবার অনেকে কোশ্চেন করতে পারে যে মধ্যবর্তী কোণ কি এইটা ধরবো নাকি এইটা ধরবো। এখন অ্যান্সার হচ্ছে তুমি যেটাই ধরো না কেন সেম রেজাল্ট আসবে, কারণ দেখো কজ 90 যদি ধরো তাহলে এখানে রেজাল্ট আসবে 0, কজ 90 0, আর যদি কেউ এইটা ধরে তাহলে আসবে আর কজ 270 ডিগ্রি, এবং কজ 270 ডিগ্রির মান এটাও 0। কাজেই দেখো কজ ব্যবহার করার আরেকটা সুবিধা হচ্ছে কোণ আমরা এইদিকে ঘুরে নিলেও হবে এইদিকে ঘুরে নিলেও হবে, অর্থাৎ কোণটা ক্লকওয়াইজ নিচ্ছি না এন্টি ক্লকওয়াইজ নিচ্ছি এটাও কনসিডার করার কোনো দরকার নেই। এরপর দেখো যদি আমরা এটা চাই যে এই আর ভেক্টরের এই বরাবর উপাংশ বের করব, তো এই বরাবর যে উপাংশটা পাবো সেটার নাম দিলাম ধরো কিউ। তাহলে এখন দেখো কিউ ইকুয়াল টু লিখবো আমরা মূল ভেক্টর হচ্ছে আর, তারপর হলো কজ, তারপর হচ্ছে মধ্যবর্তী কোণ, এদিক দিয়ে নাও এদিক দিয়ে নাও একই কথা 180, এবং কজ 180 ডিগ্রির মান হচ্ছে -1, সো এইখানে আসতেছে -r। তার মানে একটা জিনিস লক্ষণীয় যে কিউ ভেক্টর সমান সমান আসছে -r, মানে ভেক্টর দিয়ে লিখলে এটা, অর্থাৎ দেখো যে এইটা যদি আর হয় এইটা আসছে -r, অর্থাৎ এটাই কিন্তু আমরা প্রথমে দেখেছিলাম যে কোনো ভেক্টর যদি এইদিকে থাকে তার বিপরীত ভেক্টর হয় মাইনাস চিহ্ন। মাইনাসটা কোত্থেকে আসছে সেটা কিন্তু দেখো এই যে কজ 180 ডিগ্রি এখান থেকে আসছে, সো এটা আরেকটা লক্ষণীয় বিষয়।
তারপর ধরো আমি বললাম যে আর ভেক্টর যেদিকে আছে সেই বরাবরই আর এর উপাংশ কত, সেক্ষেত্রে রেজাল্ট আসবে, নাম দিয়ে দিই, নাম দিলাম ধরো এস, ওই দিকের উপাংশ। তাহলে এস ইকুয়াল টু লিখবো আমরা, মূল ভেক্টর হচ্ছে আর, তারপর লিখবো কজ, এবং এরপর হচ্ছে মধ্যবর্তী কোণ, এবং আর আর এস যেহেতু একসাথে মিশে গেছে, মধ্যবর্তী কোণ 0, সো এস ইকুয়াল টু আর। অর্থাৎ যে কোনো ভেক্টরের দিকে যদি আমি উপাংশ নিতে চাই, সেই উপাংশটা কিন্তু মূল ভেক্টরের সমান। এইভাবে যে কোনো দিকে বলুক না কেন উপাংশ নিতে, এইদিকে 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 এইদিকে, আমাদের কাজ হচ্ছে একটাই, মূল ভেক্টরটা দেখা, আর হচ্ছে যেদিকে উপাংশ বের করব তার সাথে মূল ভেক্টরের মধ্যবর্তী কোণটা দেখা। তো এতক্ষণ আমরা দেখলাম উপাংশ কিভাবে বের করা যায়, আর এখন দেখব যে উপাংশ দিয়ে আমাদের কাজটা কি, আমরা এটা দিয়ে কী করবো। তো আবারও দেখো নদীর উদাহরণটা দেওয়া যাক, যে একটা লোক এখান থেকে নদী পার হলো এভাবে কোণাকোণি। এখন আমি যদি জানতে চাই যে নদীর স্রোত বরাবর সে কতটুকু সরেছে, তার মানে কিন্তু এইটা না অ্যান্সার, তখন কিন্তু অ্যান্সার হচ্ছে এইটা, যে স্রোত বরাবর, স্রোত যাচ্ছে এইদিকে, এই বরাবর সে এতটুকু সরে গেছে। আর আমি যদি বলি নদীর প্রস্থ বরাবর সে কতটুকু সরেছে, তাহলে অ্যান্সার কিন্তু এইটা। তার মানে এই লোকটার যে অ্যাকচুয়াল সরণ, সেই সরণটাকে তুমি দুইটা উপাংশে ভাগ করে ফেলেছ, এবং এই উপাংশগুলো বিভিন্ন রকম কাজে লাগতে পারে, বিভিন্ন রকম হিসেব করার জন্য। এরপর আরও কিছু উদাহরণ দেখা যাক।